হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 1 মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। এই ইউনিটের যে সাব ইউনিট সি রয়েছে, ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উপাদান সমূহ, এই উপাদানগুলির মধ্যে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ উপাদান এনভায়রনমেন্ট বা পরিবেশ, এই অংশটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলো আমরা এনভায়রনমেন্ট বিষয়ে ডিটেলসে আলোচনা করার আগে এনভায়রনমেন্ট বিষয়টা কি অর্থাৎ পরিবেশ বিষয়টা কি সেটা আমরা জেনে নিই। তাহলে পরিবেশের ইংরেজি যে প্রতিশব্দ সেটা কি? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি ইংরেজি প্রতিশব্দ। তো এনভায়রনমেন্ট ইংরেজি প্রতিশব্দটা এসেছে ফার্সি একটা শব্দ থেকে। কোন শব্দ থেকে? ফার্সি শব্দ এনভায়রনার থেকে এসেছে। কি? এনভায়রনার, ENVIRONNER, এনভায়রনার থেকে এসেছে। তাহলে এটা একটা কি ফার্সি শব্দ, এটা আমাদের মনে রাখতে হবে। তো এনভায়রনার কথার অর্থ কি? এনভায়রনার কথার অর্থ হলো পরিবেষ্টিত থাকা। পরিবেষ্টিত থাকা। আর এনভায়রনমেন্ট এটা কি না ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে, তো এনভায়রনমেন্ট হচ্ছে একটা ইংরেজি প্রতিশব্দ, সেটা এসেছে ফার্সি শব্দ এনভায়রনার থেকে। এনভায়রনার কথার অর্থ হলো পরিবেষ্টিত থাকা। তাহলে এটা হচ্ছে কি এনভায়রনমেন্ট বা পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। তো এরপর আমরা জেনে নেব যে পরিবেশ আসলে কি। এই যে পরিবেশ বা এনভায়রনমেন্ট কথাটি আসলে কি? যদি কাউকে বলা হয় যে পরিবেশ কি, তাহলে সে কি বলবে? সে বলবে যে আমাদের চারপাশে অবস্থিত ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, মানুষজন, সমস্ত কিছুকে নিয়েই আমাদের পরিবেশ। দেখো, এই কথাটাও কিন্তু ঠিক, কিন্তু আমরা যদি আরো একটু উৎকৃষ্ট মানের সংজ্ঞা দিতে চাই, তো সেখানে আমরা কি বলতে পারি? আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন উদ্দীপকের সমবায়, যেগুলি আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, তাকে আমরা বলবো পরিবেশ। তো পরিবেশের সংজ্ঞা বলতে গিয়ে মনোবিদ রস ROSS, মনোবিদ রস তিনি একটি সংজ্ঞা বলেছেন। মনোবিদ রস বলেছেন যে পরিবেশ হলো এমন একটি বাহ্যিক শক্তি যা আমাদের জীবনকে প্রভাবিত করে। এটা বলেছে মনোবিদ রস। তিনি বলেছেন যে পরিবেশ একটা বাহ্যিক শক্তি বা বাহ্যিক ক্ষমতা যেটা আমাদের জীবনকে প্রভাবিত করে। আর একজন আছে মনোবিদ স্টোন, মনোবিদ স্টোন বলেছেন যে পরিবেশ এমন কতগুলি উদ্দীপকের সমন্বয়ে গঠিত একটা সমবায় বা সমষ্টি, যা আমাদের জীবনকে জীবনব্যাপী কাল ধরে প্রভাবিত করছে বা প্রভাবিত করে চলবে। তাহলে দেখো, আমরা তাহলে পরিবেশ বিষয়টা কি বা পরিবেশ কাকে বলে বা পরিবেশের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। তো এই পরিবেশটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য উপযোগী হওয়া দরকার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সম্পন্ন হবে একটা সুন্দর সুপরিবেশের মধ্যে, যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার অনুকূল। তাহলে আমাদের পরিবেশটা কেমন হবে বা শিক্ষার যে আদর্শ পরিবেশ তার বৈশিষ্ট্যগুলো কি হবে সেগুলো আমরা জেনে নেব। দেখো, একটা শিক্ষা ব্যবস্থা সম্পন্ন হতে গেলে আমাদের বিদ্যালয়ের প্রয়োজন, আবার সেই বিদ্যালয়ের যে আশেপাশের এলাকা বা পরিবেশ সেটা কি অনুকূল হওয়া দরকার। তা না হলে বিদ্যালয়ে বিদ্যাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে আমরা যে শ্রেণীকক্ষে থেকে শিক্ষা অর্জন করি, তো সেই শ্রেণীকক্ষের পরিবেশটাকে এমন হতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। তাহলে দেখো, শিক্ষার পরিবেশটাকে এমন হতে হবে যেটা শিক্ষা দানের ক্ষেত্রে এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উপযোগী হয়। তাহলে একটা আদর্শ পরিবেশের বৈশিষ্ট্য কি কি হতে পারে? প্রথমত হবে কি গতিশীলতা।
তাহলে পরিবেশের প্রথম বৈশিষ্ট্য হলো কি গতিশীলতা, অর্থাৎ আমরা যে অবস্থায় থেকে শিক্ষা অর্জন করব সেই পরিবেশের মধ্যে কি থাকবে, গতিশীলতা থাকবে, অর্থাৎ সেই পরিবেশ গতিশীলভাবে এগিয়ে চলবে। আমরা যদি শ্রেণীকক্ষের পরিবেশ বাদ দিয়ে আমরা বাহ্যিক পরিবেশের কথাও ভাবি, তাহলে সেটাও কিন্তু কি হবে, গতিশীল হবে, গতিশীলতার মাধ্যমে এগিয়ে যাবে। তাহলে এটা গেল কি গতিশীলতা, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন দক্ষতা বা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারে। দ্বিতীয়ত কি থাকবে, ধারাবাহিকতা। পরিবেশের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। ধারাবাহিকতা পরিবেশের মধ্যে বজায় না থাকলে তাহলে সেই পরিবেশ শিক্ষার্থীদের কাছে শিক্ষা ব্যবস্থার জন্য অনুকূল হবে না। যদি পরিবেশের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশ এগিয়ে চলে, তাহলে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সেই পরিবেশ থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারবে। 3 নম্বরে আমরা আলোচনা করতে পারি সক্রিয়তা। সক্রিয়তা বলতে বোঝায় কি, পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, মানে পড়াশোনার কাজে, অর্থাৎ এমন একটা পরিবেশ থাকবে সেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এর কথার অর্থ হচ্ছে পরিবেশটাকে আদর্শ হতে হবে, যাতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণে উদ্দীপিত হয় বা উৎসাহী হয়। এজন্য বলা হচ্ছে পরিবেশকে সক্রিয় থাকতে হবে সর্বদা। আর কি না, পরিবেশের মধ্যে থাকবে কি পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা অর্থাৎ কি না, পরিবেশের মধ্যে পরিবর্তনশীলতা থাকা অত্যন্ত জরুরি। পরিবেশের মধ্যে যদি পরিবর্তনশীলতা থাকে, তাহলে বিভিন্ন ধ্যান ধারণাগুলো শিক্ষার্থীরা জানতে পারবে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। তো এক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য চলে আসে, সেটা কি মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়ার উপযোগী। তাহলে দেখো, পরিবেশের মধ্যে কি হবে, মিথস্ক্রিয়ার উপযোগী গুণগুলো থাকবে, যেখানে শিক্ষার্থীরা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তাহলে দেখো, এগুলো কি হলো না, একটা আদর্শ পরিবেশের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। তাহলে কি হবে, শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে উদ্যোগী হবে এবং বিদ্যালয়ে বিভিন্ন কাজকর্মে উদ্যোগী হবে। মানে পরিবেশটা অত্যন্ত জরুরি। তাহলে এগুলো তো গেল পরিবেশের বৈশিষ্ট্য। এরপর আমরা জেনে নেব কি পরিবেশের প্রকারভেদ, অর্থাৎ পরিবেশকে ক ভাগে ভাগ করা যায়। দেখো, পরিবেশকে ভাগ করা যায় দুভাগে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। এখানে আমরা প্রাকৃতিক পরিবেশকে আবার দুভাগে ভাগ করেছি, সেটাকে কি জড় পরিবেশ এবং সজীব পরিবেশ। জড় পরিবেশকে দুভাগে ভাগ করা হচ্ছে স্বাভাবিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ। আবার সজীবকে দুভাগে ভাগ করা যায় উদ্ভিদ, প্রাণী। তাহলে কি বললাম যে প্রাকৃতিককে দুভাগে ভাগ করা হচ্ছে জড় আর সজীব। জড়ের মধ্যে থাকছে কি স্বাভাবিক জড়, অর্থাৎ কি যেগুলো স্বাভাবিকভাবেই জড়, সেগুলোতে মানুষের কোনো হাত নেই, যেমন আলো, মাটি, বায়ু, এগুলো কি স্বাভাবিক জড়। আর কৃত্রিম জড় বলতে কি, এই ঘরবাড়ি, শিল্প ক্ষেত্র, নগর, সমাজ, সভ্যতা, তাহলে এগুলো কি কৃত্রিম জড়। তাহলে এরপর থাকছে কি না সজীব পরিবেশ, সেখানে থাকছে উদ্ভিদ, প্রাণী। উদ্ভিদ বলতে বৃক্ষ, লতা, গুল্ম ইত্যাদি। আর প্রাণী বলতে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ ইত্যাদি। তাহলে এটা গেল কি প্রাকৃতিক পরিবেশ। এবারে আসছে কি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে তিনটে অংশ, একটা কি একক ব্যক্তি, 2 নম্বরে রয়েছে সামাজিক গোষ্ঠী, 3 নম্বরে রয়েছে সামাজিক সংগঠন। তাহলে প্রথমত রয়েছে কি একক ব্যক্তি। একক ব্যক্তি বলতে কি বোঝায়, আমরা দেখি বা আমরা অনেক জায়গায় শুনেছি যে কেউ একজন কারুর আদর্শে গড়ে উঠছে। মানে কাউকে যদি বলা হয় যে তুমি কার আদর্শে বড় হচ্ছে, সে বলবে হয়তো যে আমি বিবেকানন্দের আদর্শে বড় হচ্ছি, বা সে বলবে যে বিবেকানন্দই হচ্ছে আমার আদর্শ ব্যক্তি বা আদর্শ মানুষ। তাহলে দেখো, এখানে শিশুটির প্রতি বা ব্যক্তিটির প্রতি একজনের প্রভাব বিস্তার ঘটছে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন একজন ব্যক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে একক ব্যক্তির প্রভাবে প্রভাবিত। তারপরে কি আসছে সামাজিক গোষ্ঠী। বিদ্যালয়ে যখন আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়, তখন কি করা হয়, বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়। তখন আমরা গোষ্ঠীবদ্ধভাবে একটা একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে আমরা কাজগুলোকে সম্পন্ন করি।
সেক্ষেত্রে সমাজের ক্ষেত্রেও একই রকম, সমাজের বিভিন্ন কাজকর্মগুলো সমাজের ব্যক্তিরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমাজের বিভিন্ন কাজগুলিতে অংশগ্রহণ করে। তাহলে সেটা হয়ে গেল কি সামাজিক গোষ্ঠী। আবার কি সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন বলতে কি বোঝায় না, সমাজের উঁচু স্তরের ব্যক্তিরা মিলে সমাজের বিভিন্ন প্রথা রীতিনীতিগুলো সঠিকভাবে হচ্ছে কিনা বা নিয়ম কানুনগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার জন্য যে একটা সংস্থা গড়ে তোলে সেটাই হচ্ছে সামাজিক সংগঠন। তাহলে বোঝা গেল যে সামাজিক পরিবেশের মধ্যে একক ব্যক্তি রয়েছে, সামাজিক গোষ্ঠী রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে। তাহলে এটা গেল প্রাকৃতিক পরিবেশ, এটা গেল সামাজিক পরিবেশ। এবার আমরা জেনে নেব যে এই পরিবেশের কি প্রভাব রয়েছে একজন শিক্ষার্থীর উপর বা শিশুর উপর। তাহলে এখন আমরা জেনে নেব কি একজন শিক্ষার্থীর উপর পরিবেশের কি প্রভাব রয়েছে। দেখো, একজন শিশু যদি পরিবেশের মধ্যে থাকে তাহলে তার মধ্যে কি কি হতে পারে। প্রথমত কি দৈহিক বিকাশ। দেখো, একজন শিশু বিদ্যালয়ের পরিবেশে থেকে বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করছে, আবার সমাজের মধ্যে থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করছে। তাহলে তার মধ্যে কি দৈহিক বিকাশ ঘটছে। তো এই কারণে বলা হচ্ছে যে পরিবেশের প্রভাবে শিশুর দৈহিক বিকাশ ঘটে। আবার কি মানসিক বিকাশ। দেখো, পরিবেশ বলতে যেমন আমরা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশের কথা আলোচনা করলাম, এখানে সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলি শিক্ষার্থীর মনে গভীর প্রভাব ফেলে। তো সেটা যদি সুপ্রভাব হয় তাহলে শিক্ষার্থীর মানসিক বিকাশ কিন্তু অবশ্যই ঘটবে। তৃতীয়ত কি হতে পারে প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ বলতে কি না, প্রাক্ষবিক বিকাশ বলতে বোঝায় রাগ, ভয়, আনন্দ, প্রেম, ভালোবাসা ইত্যাদি, স্নেহ, মায়া, মমতা এগুলোও হবে প্রক্ষোভের মধ্যে। তাহলে এই সমস্ত প্রক্ষোভগুলো আমরা কিন্তু প্রাকৃতিক সামাজিক পরিবেশে পেয়ে থাকি। কি রকম ভাবে? দেখো, সামাজিক পরিবেশের অন্তর্গত কিন্তু রয়েছে পরিবার, তাই না? তাহলে পরিবারের মধ্যে ছেলেমেয়েরা পিতামাতার আদর, যত্নে, স্নেহ, ভালোবাসা, মমতায় তারা বড় হয়। তাহলে এগুলির মাধ্যমে শিক্ষার্থী বা শিশুর মধ্যে অবশ্যই প্রাক্ষবিক বিকাশ ঘটে থাকে। আবার দেখো, সৌন্দর্য বোধের বিকাশ। সৌন্দর্য বোধের বিকাশ। দেখো, আমাদের প্রাকৃতিক পরিবেশ বা সামাজিক পরিবেশ কিন্তু রূপ, রস, গন্ধে পরিপূর্ণ। প্রাকৃতিক সামাজিক পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উপাদান শিক্ষার্থীদের মধ্যে, ব্যক্তির মধ্যে সর্বদা উদ্দীপনার খোরাক বয়ে আনে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে সৌন্দর্য বোধের বিকাশ ঘটে থাকে। আর কি রয়েছে? শৃঙ্খলা বোধের বিকাশ। শৃঙ্খলা বোধের বিকাশ। শৃঙ্খলা বোধের বিকাশ কিভাবে হয়? বিদ্যালয়ে থাকতে গিয়েও শিক্ষার্থীরা বিদ্যালয়ের নিয়ম নীতিকে মেনে চলে, আবার সমাজে থাকতে গিয়েও ব্যক্তি বা শিশু সামাজিক রীতিনীতি, আচার আচরণকে মেনে চলে। তাহলে এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কি হয় না, শৃঙ্খলা বোধের বিকাশ ঘটে। এছাড়াও আবার নৈতিক বিকাশেও সাহায্য করে। দেখো, বিদ্যালয়ে অর্থাৎ কি সামাজিক পরিবেশে আবার প্রাকৃতিক পরিবেশে কোনো কিছু করতে গিয়ে, এমন কোনো ঘটনা ঘটাতে গিয়ে অথবা সামাজিক পরিবেশের সঙ্গে সঠিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে শিক্ষার্থীরা এমন কিছু অভিজ্ঞতা লাভ করে যেখান থেকে তারা ন্যায়, নীতি, ভালো মন্দ, ঠিক বেঠিক ইত্যাদি জ্ঞানগুলো তারা অর্জন করে বা ইত্যাদি সম্পর্কে তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। এর মাধ্যমে কি হয়? তাদের মধ্যে নৈতিক বোধের বিকাশ ঘটে। তাহলে দেখো, পরিবেশ আমাদের বিভিন্নভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করছে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পরিবেশ সম্পর্কে অর্থাৎ এনভায়রনমেন্ট যে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান সে ব্যাপারে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করলাম। আশা করি তোমাদের মধ্যেও পরিবেশ সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হয়েছে। তো এই ধারণার উপর ভিত্তি করে আমাদের পরীক্ষায় থাকা বিভিন্ন এমসিকিউ গুলোর উত্তর দিতে হবে। আমাদের সম্পূর্ণ বিষয়টাকে
বিশেষভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা কনসেপ্ট বা ধারণাটুকু নেব, তার মাধ্যমে আমরা বিভিন্ন এমসিকিউগুলো করব। তাহলে আজ আমরা জানলাম পরিবেশ সম্পর্কে। তো এর আগের ভিডিওগুলোতে আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং পাঠ্যক্রম বিষয়গুলো ডিটেলসে আলোচনা করেছি, সম্পূর্ণ বিষয়টার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে ওই ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। কারণ কি এর পরবর্তী ভিডিওতে আমরা এই ফ্যাক্টরস অফ এডুকেশন, এই সাব ইউনিট থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো।